আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে উপস্থিত হলাম আরও একটি ক্লাসে। আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতার শর্ত, আলোক সমানতার শর্ত, তারপরে এননসিওমার, ডায়াস্টেরিমার যেগুলো পড়িয়েছিলাম সেগুলো আশা করি সবাই ভালো মতো পড়ে নিয়েছো। আজকে আমরা আলোক সমানতার আরও কিছু রয়ে গেছে, সেটা শুরু করব। প্রথমে শুরু করব রেসমিক মিশ্রণ। রেসমিক মিশ্রণ কি? দুটি এননসিওমার। তাহলে নিশ্চয়ই তোমাদের এননসিওমার মনে আছে। এননসিওমার একটি আরেকটি দর্পণ প্রতিবিম্ব, সেটা এননসিওমার। আর যদি একটি অপরটির সাথে দর্পণ প্রতিবিম্ব না হয় সেটা ডায়াস্টেরিমার। তাহলে দুটি এননসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হয় রেসমিক মিশ্রণ। আর এই যে রেসমিক যে মিশ্রণ, যেহেতু দুইটা যৌগ আমরা একত্রে বলছি, আর এই দুইটা যৌগ একত্রে বলার কারণে রেসমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। যেমন আমি এক্ষেত্রে যেটা লিখি, এটা যেমন এর আগে আমি লিখছি ডি ল্যাকটিক অ্যাসিড, সেই যৌগটাকে আবার লিখি, এটা ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটাকে যদি আমরা এক্ষেত্রে দর্পণ দিই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা এল ল্যাকটিক অ্যাসিড। এটার আবর্তন মাত্রা প্লাস 2.24 ডিগ্রি আর এটার মাইনাস 2.24 ডিগ্রি। এক্ষেত্রে এটা আমরা যখন এটাকে একত্রে বলবো, যেহেতু বলা আছে মিশ্রণ, মিশ্রণ আমরা এটা একটু শখের মাধ্যমে দেখাই। যদি বলি ডি ল্যাকটিক অ্যাসিড, এইভাবে যে দেখাই, এখানে আমরা নাম দিলাম অ্যাসিড, এখানে আবর্তন মাত্রা, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, ডি ল্যাকটিক অ্যাসিড প্লাস 2.24 ডিগ্রি, এল ল্যাকটিক অ্যাসিড মাইনাস 2.24 ডিগ্রি। আর যদি আমরা দুইটাকে একত্রে বলি, আর সেই ক্ষেত্রে এক্ষেত্রে 0 ডিগ্রি হয়ে যাবে, কারণ দুইটা যখন একত্রে বলবো তখন 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি রেসিমিক মিশ্রণ দুটি আলোক সক্রিয় যৌগের নিয়ে এটা করা হয়। করলে যেহেতু দুইটা যৌগ যে দুইটা সমান নেওয়া হয়েছে, সেই দুইটা আবর্তন মাত্রা পরস্পর সমান ও বিপরীত, তাহলে যখন আমরা একত্রে বলবো, মিশ্রণ বলবো, সেক্ষেত্রে এই দুইটা যোগ করলে 0 হয়ে যায়। তাই আমরা বলতে পারি রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। তার ক্ষেত্রে খ নম্বরে অনুধাবনে আসে যে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন। তাহলে এই কোশ্চেনটা তোমরা পড়ে নিবা। এরপরে আমরা আসবো মেসোযৌগ। মেসোযৌগ কি? তাহলে আমরা মেসোযৌগ আসি। মেসোযৌগ আমি সংজ্ঞাটা বলে দিই। যে সকল যৌগে একাধিক অপ্রতিসম কার্বন আছে, আর একাধিক অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও যদি ওই যৌগটা আলোক সক্রিয় না হয়, তখন ওই যৌগটাকে বলা হয় মেসোযৌগ। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই যে সমাণুটা বা যে যৌগটা নেব, সেই যৌগের মধ্যে একাধিক কাইরাল কার্বন থাকবে। তাহলে সংজ্ঞাটা আমি আবারও একটু রিপিট করি। একাধিক অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও যদি কোনো যৌগ আলোক নিষ্ক্রিয় হয়, তখন ওই যৌগকে মেসোযৌগ বলে। তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ আসি, যে মেসো টার্টারিক অ্যাসিড। এটা সংজ্ঞাটা তোমরা আমি যে বললাম এখান থেকে শুনে তোমরা লিখে নিবা, যে মেসো টার্টারিক অ্যাসিড, এটা টার্টারিক অ্যাসিডের সংকেত। এটাকে বলা হয় প্রতিসাম্য তল, এর নাম হচ্ছে মেসো
টার্টারিক মেসোটার্টারিক অ্যাসিড। তাহলে এটা কেন, এই মেসোযৌগ কেন আলোক নিষ্ক্রিয় হলো, এটা আমাদের অনেক সময় আসে, মেসোযৌগ আলোক নিষ্ক্রিয় কেন। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে এটার মেন শর্ত হচ্ছে একটি প্রতিসম তল থাকবে, তবে এক্ষেত্রে অবশ্যই একাধিক কাইরাল কার্বন থাকবে। এই যে দুইটা কাইরাল কার্বন আছে যে টার্টারিক অ্যাসিডে, তাহলে এক্ষেত্রে এক অর্ধেকাংশ, এটা কেন আলোক নিষ্ক্রিয় যাচ্ছে, এক্ষেত্রে দুইটা অংশ আছে। আর এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা এই যৌগটাকে যদি ফোল্ড বা ভাঁজ করি, যেমন এইটুকু যদি ভাঁজ করি, এইটা ভাঁজ করলে এইটা এর সাথে মিলে যাবে, এইটা পড়বে এই অংশের সাথে, এই সি ডাবল ও এইচ পড়বে এর সাথে, এই হাইড্রোজেন পড়বে এর সাথে। অর্থাৎ আমি যদি এইভাবে এমন করি, মরিয়ে ফেলি, তাহলে এক অর্ধেকাংশ আর এক অর্ধেকাংশের সাথে মিলে যাবে। আর মিলে যাওয়ার কারণে এটা একটা হচ্ছে মিলবে, আর একটা কারণ হচ্ছে এই ক্ষেত্রে এক অর্ধেকাংশ যতটুকু ডান দিকে ঘোরায় আর এক অর্ধেকাংশ ততটুকু বাম দিকে ঘোরায়। আর যেহেতু দুইটাই একই মাত্রায় ঘোরাচ্ছে, তাহলে এক্ষেত্রে ভিন্ন কোনো সমাণু পাওয়া যাবে না। আর যেহেতু ভিন্ন কোনো সমাণু পাওয়া যাচ্ছে না, তাই এটা আলোক নিষ্ক্রিয়। তাহলে আমরা মেসোযৌগটা বুঝলাম। এরপরে আমরা এক্ষেত্রে একটা যৌগ দেওয়া থাকবে বিভিন্ন ধরনের সমাণু, কয়টা সমাণু হতে পারে, সেক্ষেত্রে আমরা এই সমাণুর বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যদি এটা খুব একটা আসে না, মাঝে মাঝে আসে, এনানসিওমার ও ডায়াস্টেরিওমারের মধ্যে পার্থক্য লেখো। তাহলে পার্থক্য লেখার জন্য মোটামুটি তোমরা 2 থেকে 3টা, কারণ এটা অনুধাবনে আসে। তাহলে এটা আমরা কয়েকটা পার্থক্য বলি। এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার। এনানসিওমার হতে গেলে আমি এটা মুখে বলে দিই, এতে কমপক্ষে একটি কাইরাল কার্বন থাকবে। আর ডায়াস্টেরিওমার হতে গেলে কমপক্ষে 2টা কাইরাল কার্বন লাগবে, একটা হইলে আর ডায়াস্টেরিওমার হবে না। আর এটা এনানসিওমার, একটা হইলেই চলবে, একাধিক হতে পারে। তারপরে এই যে এনানসিওমারের ক্ষেত্রে এনানসিওমার একটা সমাণু আর একটা সমাণুর দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে, আর এক্ষেত্রে একটা সমাণু আর একটা সমাণুর দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে না। অর্থাৎ এক্ষেত্রে আলোক সক্রিয় হবে, এক্ষেত্রে একে অপরের সাথে যে দুটো বলা হচ্ছে ওই দুইটা যৌগ আলোক সক্রিয় হইলেও একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হবে না। তারপরে এক্ষেত্রে এইটার এনানসিওমারের একটি সমাণুর সাথে আরেকটা সমাণুর আবর্তন মাত্রা সমান হবে। যেমন একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম ডি ল্যাকটিক অ্যাসিড, একটা ছিল +2.24 ডিগ্রি আর একটা ছিল -2.24 ডিগ্রি। আর ডায়াস্টেরিওমার যেটা আছে এর আবর্তন মাত্রা পরস্পর সমান হবে না। তারপরে এক্ষেত্রে বলা যেতে পারে দুটি এনানসিওমার যেটা আছে, দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ, কিন্তু ডায়াস্টেরিওমারে দুটি সমমোলার মিশ্রণ রেসিমিক মিশ্রণ হবে না। তাহলে মোটামুটি আমরা 4টা পার্থক্য বললাম, এনানসিওমার ও ডায়াস্টেরিওমার। তোমরা এটা বাসায় একটু পড়ে নিবে। এরপরে আমরা আসব এক্ষেত্রে যে যৌগ দেওয়া থাকলে সেক্ষেত্রে কয়টা সমাণু হবে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত পড়ি। বেঞ্জিন বলয়ে ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক বা একই প্রতিস্থাপক থাকলে কয়টা সমাণু হতে পারে, এই ধরনের আমি 5টা পয়েন্ট লিখছি, 1 2 3 4 5। কয়টা সমাণু হবে আমি এখান থেকে তোমরা এটা মোটামুটি এটা যদি মনে রাখতে পারো, তাহলে বেঞ্জিন রিলেটেড যে সমাণু সংখ্যা আসবে, বেঞ্জিন দিয়ে যে যৌগগুলো আসবে সেখান থেকে সমাণু সংখ্যা নির্ণয় করতে গেলে আশা করি যে যৌগই দেওয়া থাকুক তোমরা পারবে। প্রথমে আসি, বেঞ্জিন বলয়ে দুটি যদি একই ধরনের মূলক যুক্ত থাকে, সমাণু সংখ্যা 3টা হবে। আমি এক্ষেত্রে 2টা উদাহরণ দিচ্ছি, এই একটা উদাহরণ, এই একটা উদাহরণ। আমি এইটার ক্ষেত্রে যেমন এইটা দিয়ে 3টা সমাণু, এক্ষেত্রে যেহেতু 3টা আছে 3টা সমাণু হয়,
এই তিনটা ছাড়া আর এক্সট্রা কোনো সমাণু হবে না এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে এই যে প্রথমে আমি এটা দিচ্ছি, আমি শুধু একটা নাম লিখছি লাস্ট একটা 1,4 ডাইক্লোরোবেনজিন। ঠিক এটা হবে 1,3 ডাইক্লোরোবেনজিন, এটা হবে 1,2 ডাইক্লোরোবেনজিন। তাহলে এটা আমরা যদি একই ধরনের দুটি বেনজিন বলে দুটি একই ধরনের মূলক যদি যুক্ত থাকে তাহলে তিনটে সমাণু হবে, সেটা বুঝলাম। আর বেনজিন বলে যদি তিনটি একই ধরনের মূলক যুক্ত থাকলেও সেক্ষেত্রে তিনটি সমাণু হবে, এটা মনে রাখতে হবে। আমি যেমন এইটা উদাহরণ দিয়েছি, এই যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা আমি আর যেহেতু একটা উদাহরণ দিয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো, আমি এইটা আর দিলাম না। তারপরেও এক্ষেত্রে যে দেওয়া হয়েছে এটা আমি মুছে এটা যে তিনটে সমাণু সেটা আমি দেখাই। এক্ষেত্রে এই যে তিনটি মূলক বা প্রতিস্থাপক যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে আসতে পারি। এই একটা হলো, এই একটা হলো, আর এই একটা, তিনটা। তাহলে এটার নাম হচ্ছে 1, 2, 3 ট্রাইক্লোরোবেনজিন। এটা হবে 1, 2, 4 ট্রাইক্লোরোবেনজিন, আর এটা হচ্ছে 1 তারপর 3, 5 ট্রাইক্লোরোবেনজিন। এইভাবে তিনটা সমাণু হবে। অনেকে ভাবছো যে আমি যদি এই ক্লোরিনটা এইটা অনেকে ভাবছো যদি এইভাবে দিয়ে দিই তাহলে আরেকটা সমাণু তো আসতে পারে। আমি দেখিয়ে দিই, এখানে ক্লোরিন দিলাম, এই জায়গাটায় ক্লোরিন দিলাম। অনেকে ভাবছো তাহলে তো এই দুটো তো এর মতো হয় নাই, না, এই সংকেতটা আর এই সংকেতটা সেম হয়ে গেছে। এটাও আমি যদি লিখি এটার নাম হবে 1, 2, 4। এখানে আমি লিখি এটার নাম হবে 1, 2, 3 ট্রাইক্লোরো। এটার হবে 1, 2, 4, এটা হবে 1, 3, 5। এখন এটা যদি লিখি যেহেতু এটা পাশাপাশি দুটো আছে তাহলে আমি এটা 1 এটা 2 এটা আমার 4 হবে, তাহলে 1, 2, 4। তাহলে দেখো এই যে এইটা এবং এইটা সেম হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এই যে আমি বললাম তিনটা প্রতিস্থাপক যদি থাকে সেক্ষেত্রে তিনটা সমাণু হবে। এরপরে আমরা আসি বেনজিন বলে দুটি ভিন্ন মূলক যদি যুক্ত থাকে। তাহলে এটা আমার শেষ, আমি এটা মুছে দিয়ে এটা আসি। ক্ষেত্রে দুটি ভিন্ন মূলক যুক্ত থাকলে তিনটা সমাণু হবে, সেটাও আমি দেখিয়ে দিই। এটা মুছলাম, 2 নম্বর পয়েন্টটা আমার শেষ। যদি দুটি ভিন্ন যেমন যেটা দেওয়া আছে CH3, আমি এই যোগটা দিয়ে আসলাম আর এখানে ক্লোরিন লিখলাম। এটাকে এইভাবে লেখা যেতে পারে CH3 এখানে ক্লোরিন, আর আরেকটা হতে পারে এইভাবে CH3 আর এই ক্লোরিনটা একেবারে এই প্রান্তে চলে যাবে, বিপরীত প্রান্তে। তাহলে এক্ষেত্রে এটা আমরা বলতে পারি 2 ক্লোরো। এটা নাম যেহেতু এটা বেনজিনের সাথে CH3 থাকলে টলুইনও বলা যাবে, 2 ক্লোরো টলুইন, অথবা 2 ক্লোরো মিথাইল বেনজিন এইভাবে বলা যাবে। এটা হচ্ছে 3 ক্লোরো আর এটা 4 ক্লোরো, এইভাবে তিনটা সমাণু পাওয়া যাবে। ঠিক অনুভাবে আমরা আসি বেনজিন বলে দুটি একই ও একটি ভিন্ন মূলক যদি যুক্ত থাকে সেক্ষেত্রে সমাণু সংখ্যা 6টা। আমি এটা দেখালাম না। ঠিক অনুভাবে বেনজিন বলে তিনটি যদি ভিন্ন মূলক যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সমাণু সংখ্যা হবে 10টি। এগুলো মোটামুটি আমাদের সৃজনশীলে আসে না, এগুলো অবজেক্টিভে আসে। তাহলে যে পয়েন্টগুলো আছে বললাম এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট তোমরা মনে রাখতে পারলে এক্ষেত্রে বেনজিন দিয়ে যে ধরনেরই অবজেক্টিভ আসুক না কেন সবগুলোই অবজেক্টিভ তোমরা করতে পারবে। এরপরে আমরা আসবো ওই যে অ্যালিফেটিক যৌগ দিয়ে কিছু সমাণু, সেগুলো আসি। অ্যালিফেটিকে অসংখ্য যৌগ আছে, তার মধ্যে আমরা কয়েকটা আসলাম, একটা উদাহরণ দিলাম আর বাকিগুলো সমাণু সংখ্যা কতগুলো হবে আমি জাস্ট দেখিয়ে দিলাম। C4H10 এটাকে আমরা বিউটেন বলতে পারি, অ্যালকেনের বিউটেন।
এক্ষেত্রে এর দুইটা সমান হবে, একটা হবে বিউটেন আর আরেকটা হবে 2 মিথাইল বিউটেন। ঠিক অনুরূপভাবে আমরা যদি C5H12 অর্থাৎ পেন্টেন এটা যদি আমরা লিখি এর সমান হবে টোটাল 3টি। আমি এটা লিখেই দেখাই। এই যৌগটার ক্ষেত্রে প্রথমে হবে পেন্টেন CH3 CH2 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 CH3, আরেকটা আমরা এক্ষেত্রে এটা একটা গেল, আরেকটা এইভাবে আসতে পারি CH3 CH2 CH3 CH3 এইভাবে আরেকটা আসতে পারি, আরেকটা আসতে পারি CH3 CH এখানে CH3 CH3 তাহলে এটা এই যে যৌগটা দিলাম এই যৌগটার ক্ষেত্রে আমরা তিনটা সমাণু এক্ষেত্রে লিখলাম, একটা হচ্ছে পেন্টেন, আর একটা 2 মিথাইল বিউটেন, আর একটা 2 ডাই মিথাইল, তিনটা কার্বন আছে প্রোপেন। এইভাবে আমরা এই যে এটার সমাণু সংখ্যা হবে 5টা, এটার হবে 9টা, তারপরে এই যে অকটেন এটার 18টা, ননেন 35টা, ডেকেন 75টা। এইভাবে আরো অসংখ্য যৌগ আছে, তোমরা একটু প্র্যাকটিস করলে আশা করি এগুলো পারবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেগুলো দেখলাম মোটামুটি এগুলো দিয়ে আসে আর বেনজিন দিয়ে আসে। এরপরে আমরা আসবো আলোক সক্রিয় যে যৌগগুলো আছে সেক্ষেত্রে আলোক সমাণু সংখ্যা কতগুলো হবে সেগুলো আমরা আসি। এই ধরনের কয়েকটা যৌগ দিয়ে আজকে আমরা আলোক সমানতা ক্লাসটা বা সমানতার যে ক্লাসটা আছে সেটা শেষ করে দিই। তাহলে আমি এখানে একটা ছক আঁকছি যে তাহলে আলোক সক্রিয় যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর ক্ষেত্রে কয়টা সমাণু হতে পারে আমি এক্ষেত্রে কাইরাল কার্বন 1 2 3 4 মোটামুটি এগুলো দেখেছি। একটা যদি কাইরাল কার্বন থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র লেখা হয়েছে, মেইন সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n, n হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমার যদি কাইরাল কার্বন একটা থাকে এই যে 1 দিয়ে লিখেন 2 হয়, যেমন দুইটা যৌগ লিখলাম একটা যৌগ এক্ষেত্রে এর দুইটা এরও দুইটা হবে। ঠিক অনুরূপভাবে যদি আমার কাইরাল কার্বন দুইটা থাকে তাহলে আলোক সমাণু সংখ্যা হবে 4টি। যেমন এইটা আমি এই ধরনের যে উদাহরণ সেই যখন ডায়াস্টেরিয়ামার এবং এনানসিয়ামার পড়ায় তখন এই উদাহরণটা দিয়েছিলাম, ওখানে 4টা লিখছিলাম। ঠিক অনুরূপভাবে যদি কাইরাল কার্বন 3টা থাকে তাহলে সেই ক্ষেত্রে আলোক সমাণু হবে 8টা, আমি যেমন একটা যৌগ দিচ্ছি। ঠিক অনুরূপভাবে যদি আমার কাইরাল কার্বন 4টা থাকে তাহলে টোটাল আলোক সমাণু হবে 16টি, যেমন গ্লুকোজ। এইভাবে আমরা আলোক সমাণু যে দেওয়া থাকবে সেই ক্ষেত্রে কার্বন সংখ্যা কাইরাল কার্বন সংখ্যা দেওয়া থাকলে আমরা কয়টা আলোক সক্রিয় যৌগ উৎপন্ন হবে সেটা আমরা এই নিয়ম অনুসারে করব। আরও একটু আছে, আরেকটা নিয়ম আছে, আমি সেটাও দেখিয়ে দিই। এরপরে আমরা যদি দুটি একই প্রকার কাইরাল কার্বন বা সদৃশ্য কাইরাল কার্বন থাকলে সেই ক্ষেত্রে আমাদের আলোক সমাণুর সংখ্যা হবে এটা 2 পাওয়ার n-1। এখানে n হলো কাইরাল কার্বন সংখ্যা, তবে এক্ষেত্রে n এর মান কমপক্ষে 2 থেকে শুরু হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, এই যে টার্টারিক অ্যাসিড, এই ক্ষেত্রে আলোক সমাণুর সংখ্যা কয়টা হবে? তাহলে এক্ষেত্রে n এর মান 2 যদি হয় বলি আমরা যদি এক্ষেত্রে বসাই তাহলে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2 - 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 2টি। এইটা যদি আমরা লিখি আলোক সক্রিয় সমাণুর সংখ্যা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটা এই দুটো সমাণু লিখলাম। আর এক্ষেত্রে আমাদের এই যে
টার্টারিক অ্যাসিড, যেহেতু দুই পাশে একই ধরনের কার্যক্রমমূলক আছে, তাহলে এক্ষেত্রে মেসো যৌগ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মেসো যৌগ কয়টা হবে? তাহলে মেসো যৌগের এইভাবে আমরা আসি, এর কয়টা মেসো যৌগ হতে পারে, অর্থাৎ আলোক নিষ্ক্রিয় হতে পারে। সম্ভাব্য মেসো যৌগ সূত্র হচ্ছে 2 দিয়ে 2 টু দি পাওয়ার n-2 আর এখানে 2। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটার ক্ষেত্রে আমরা আসি, এই ক্ষেত্রে আমার কার্বন কার্বন আছে দুইটা, তাহলে 2 দিয়ে এখানে 2 2 মাইনাস 2, তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 0, আর কোনো কিছু মাথায় যে 0 হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে 1 হয়। আর এই ক্ষেত্রে এই যে আমরা যে যৌগটা লিখলাম টার্টারিক অ্যাসিড, এই ক্ষেত্রে আমাদের মেসো যৌগ হবে একটা, সেই মেসো যৌগটা আমি দেখাই। যদিও এই যৌগটা যখন মেসো যৌগ আমি দেখিয়েছিলাম এর আগের ক্লাসে, তখন এই উদাহরণটাই আমি দিয়েছিলাম। এই যে মাঝ বরাবর একটা প্রতিসম তল আছে, তল থাকার ফলে এই উপরের অর্ধেকাংশ যতটুকু ডান দিকে ঘোরাবে, নিচের অর্ধেকাংশ ততটুকু বাম দিকে ঘোরাবে, ফলে পূর্বের যৌগ এবং ঘোরানোর পর যে যৌগটা হবে দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর যেহেতু কোনো পার্থক্য থাকবে না, তাহলে তখন ওই যৌগটা আলোক সক্রিয় হবে না, অর্থাৎ আলোক নিষ্ক্রিয় হবে। এটা গেল। তাহলে আমরা আজকে মোটামুটি আলোক সমানতার যে শেষ যে অংশগুলো ছিল, আলোক সমানতার সংখ্যা নির্ণয়, তারপরে এক্ষেত্রে অ্যালোফিটিক যৌগের কোনো একটা যৌগ দেওয়া থাকলে সেক্ষেত্রে কয়টা সমাণু হবে, বেনজিনের কয়টা সমাণু হবে, সেগুলো দেখলাম। আর মোটামুটি আমাদের আজকে এই যে সমানতা যে ক্লাসটা পরপর 3 ক্লাসে আমরা এটা শেষ করলাম। তোমরা বাসায় এটা ভালো মতো প্র্যাকটিস করবে, আশা করি বেশ ভালো মতো আয়ত্ত করতে পারবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।